চাই এখনো যদি ঠিকঠাক প্রপার স্ট্র্যাটেজি মেনে চলা যায়, খুব সহজ কিছু চ্যাপ্টার পড়া যায়, পাস তো দূরের কথা মিনিমাম 60% এর বেশি স্কোর তুমি চাইলে আরামসে করতে পারো। কিছু পাস করবে কিনা ভাবছো, তারা এখনো চাইলে 60% এর বেশি স্কোর করতে পারো। তার প্রপার গাইডেন্স, প্রপার স্ট্র্যাটেজি আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। টাইপের উপর একটা করে কোশ্চেন দেওয়া আছে এবং তোমার উদাহরণ হয়ে গেলে তুমি তোমার পিওয়াইকিউ মিলিয়ে দেখো, তোমার বইয়ের যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে তুমি মিলিয়ে দেখো, দেখবে যে বেশিরভাগ অঙ্কই কিন্তু ওরা উদাহরণ থেকে তুলেছে। তুমি চাই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। এই ভিডিওটা তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিতে চলেছো, সারা বছর ঠিকভাবে প্রিপারেশন নিতে পারোনি, ভেঙে পড়েছো, ভেবে নিয়েছো হয়তো পরীক্ষাতে কোনোভাবেই আর পাস করতে পারবে না। আমি তাদেরকেও বলতে চাই এখনো যদি ঠিকঠাক প্রপার স্ট্র্যাটেজি মেনে চলা যায়, খুব সহজ কিছু চ্যাপ্টার পড়া যায়, পাস তো দূরের কথা মিনিমাম 60% এর বেশি স্কোর তুমি চাইলে আরামসে করতে পারো। কিছু স্ট্র্যাটেজি মানতে হবে, কিছু প্রপার গাইডেন্স মানতে হবে, যে যে জায়গাগুলো বলবো সেটাকে ভালো করে মানতে হবে। যদি চলতে পারো তুমি এখনো চাইলে কিছুটা স্কোর করতে পারো। তুমি এখনো চাইলে, যারা পাস করবে কিনা ভাবছো, তারা এখনো চাইলে 60% এর বেশি স্কোর করতে পারো। তার প্রপার গাইডেন্স, প্রপার স্ট্র্যাটেজি আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমরা জানি যারা সারা বছর ঠিকভাবে পড়েনি তাদের কাছে অঙ্ক এখন একটা ভয়ের বিষয়, এবং এই টাইমে তুমি কিন্তু খুব হার্ড যে জায়গাগুলো সেগুলো পড়তে পারবে না। যেরকম এখন যদি আমি তোমাকে বলি ক্যালকুলাস তুমি করো, তো তোমার আটকাবে, তুমি ক্যালকুলাস পারবে না। ইন্টিগ্রেশন তুমি চট করে পারবে না। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ তুমি পারবে না। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন যেগুলো চ্যাপ্টারগুলোর মধ্যে রয়েছে সেগুলো হয়তো তুমি এখন পারবে না। কেন? তো আরে তুমি বেসিক ইন্টিগ্রেশন ঠিকঠাক করে করতে পারছো না, তুমি বিশেষ সমাকলন করতে পারছো না, তুমি আংশিক সমাকলন করতে পারছো না, তুমি কি বলে পরিবর্ত পদ্ধতি করতে পারছো না। তোমাকে আমি যদি ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন দিয়ে দিই, তুমি কি করে পারবে? পারবে না। তুমি ডেরিভেটিভ ঠিক করে পাচ্ছ না, তোমাকে আমি ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম, তুমি কি করে পারবে? পারবে না। আর এমনিতেও ইন্টিগ্রেশন ডেরিভেটিভ জানতে গেলে অঙ্কতে একটু স্ট্রং থাকতে লাগে। যারা আগের বছর ভালোভাবে পড়েছে ট্রিগনোমেট্রি, যারা আগের বছর ক্যালকুলাস একটু একটু পড়েছে, হ্যাঁ, এই বছর যারা প্রথম দিন থেকে ক্যালকুলাসকে ঠিকঠাক ভাবে চর্চা করেছে, তারা নর্মালি পারবে। এই টাইমে সত্যি কথা বলতে ক্যালকুলাসের মতন টপিককে আমি পারবো না, কিন্তু ক্যালকুলাসের কিছু কিছু টপিক আছে যে চ্যাপ্টারগুলোতে আমার বেশি মানে কঠিন লাগার কথা না, বা সেই চ্যাপ্টারগুলো থেকে আমি কিছুটা হলেও স্কোর করতে পারবো। এটা আমি তোমাদেরকে বলতে পারি যে কিছু কিছু চ্যাপ্টার তোমাদের রয়েছে ক্যালকুলাসে যেখান থেকে তুমি একটু হলেও স্কোর করতে পারবে, বা সেই চ্যাপ্টারগুলো থেকে তুমি একটু হলেও চাইলে কিন্তু তুমি তোমার মার্কস ক্যারি করতে পারো। কিন্তু ফুল ক্যালকুলাস, তার পুরো ডেরিভেটিভ, পুরো ইন্টিগ্রেশন, এগুলো তোমাকে এখন স্বাভাবিক বিষয় তোমাকে দিলে তোমার আটকাবে। অন্যদিকে আর একটা চ্যাপ্টার রয়েছে প্রবাবিলিটি। সেই প্রবাবিলিটি চ্যাপ্টারে এমনি তুমি আগের বছর ঠিক করে হয়তো পারমুটেশন কম্বিনেশন শেখনি, আগের বছর প্রবাবিলিটি তুমি ক্লাস 11-এ ঠিক করে শেখনি, এখন তোমাকে আমি ক্লাস 12-এর প্রবাবিলিটি ধরিয়ে দিলে স্বাভাবিক বিষয় তোমার প্রবাবিলিটি করতে গিয়ে আটকাবে। তো এই সময়, এই সিচুয়েশনে তোমাকে কিছু প্রপার গেম প্ল্যান মানতে হবে, যেখানে ক্যালকুলাস আর প্রবাবিলিটি আমরা না করেও 60% এর মতন স্কোর আমরা করতে পারি। ঠিক আছে, একটা স্ট্র্যাটেজি আমি বলবো। এবং আর একটা কথা, যে তুমি ক্যালকুলাসের খুব বাছাই করা কিছু টপিক করবে, করেও তুমি কিছুটা স্কোর করে দেবে। দেখো কিভাবে করতে হয়, তার প্রপার প্ল্যানিং তোমার সামনে আমি লিখে রেখেছি। প্রথমত দেখো, আমি যে চ্যাপ্টারগুলো লিখেছি, এই 5খানা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারকে তুমি ভালো করে পড়ো। দেখো তোমার মনে হয় তুমি ভালো একটা স্কোর করতে পারবে। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সহজ চ্যাপ্টার। আমাদের সময় একটা কথা ছিল, যার কেউ নেই তার ম্যাট্রিক্স আছে। যে কিচ্ছু পারে না 12-এর অঙ্কতে, সে অন্তত ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট পারে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট খুব সহজ হয়। এখান থেকে তোমার মোটামুটি 11 মার্কস মতো পরীক্ষায় প্রশ্ন পড়বে। এই 11 মার্কস তুমি অনায়াসে স্কোর করতে পারো। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট সহজ চ্যাপ্টার, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে তুমি আরামসে স্কোর করতে পারো। আমাদের এই যে ইউটিউব চ্যানেল, তার মধ্যে দেখবে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কিছু ভিডিও দেওয়া আছে অলরেডি, তুমি চাইলে দেখতে পারো। দেখলে তোমার কিছুটা আইডিয়া তৈরি হয়ে যাবে। যারা কোর্সে ছিলে তাদের তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করিয়েছিলাম, ফুল কোশ্চেন ব্যাংক আমি করিয়ে দিয়েছিলাম। নেক্সট আমি যে টপিকটাতে চলে আসবো সেটা হচ্ছে ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রি। এই চ্যাপ্টারটা থেকে তোমাদের পরীক্ষাতে 13 নম্বর পড়বে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাতে কত নাম্বার পড়বে? 13 নাম্বার পড়বে। এই ভেক্টর এবং 3D জিওমেট্রির মধ্যে মেনলি তোমাদের যেটা ভেক্টর থাকে, সেই ভেক্টর অলরেডি তুমি ক্লাস 11-এর ফিজিক্সে পড়ে এসছো। বেসিক যে ভেক্টরের পার্টটা, মানে তোমার এই ভেক্টরের গুণ করা, হ্যাঁ, ভেক্টরের যে যোগ বিয়োগ বা ভেক্টর রিলেটেড যা যা প্রবলেম হয়, সেটা অলরেডি
তুমি আগের ক্লাসে ফিজিক্সে পড়েছো, যারা অঙ্ক করনি তারা অন্তত ফিজিক্সও পড়েছো, সেখানে তুমি ভেক্টরের পার্টটা তুমি পড়ে এসছো, তাই সেখান থেকে তোমার ভেক্টরের স্কোর কিন্তু তোমার ওখান থেকে তৈরি হয়ে যাবে। মানে তুমি ওখান থেকে চাইলে ভেক্টরের মধ্যে কিছু নাম্বার পাবেই। কিন্তু ভেক্টরের যেটা দিক কোসাইন আছে সেই জায়গাটাই আমি জানি তোমাদের হয়তো একটু অসুবিধা হবে। আর 3D জিওমেট্রির মধ্যে দেখবে দুটো চ্যাপ্টার পড়ে, একটা চ্যাপ্টার কি তোমাদের পড়ে হচ্ছে সরল রেখা পড়ে, আর একটা কি পড়ে দেখবে, আর একটা পড়ে হচ্ছে তোমাদের সমতল পড়ে। আমি জানি ছেলে মেয়েদের মধ্যে এই সরল রেখা সমতলটা করতে গিয়ে সমস্যা হয়। আমি তোমাদেরকে কিছু প্ল্যানিং বলছি, একটু মন দিয়ে শোনো। প্রথমত ভেক্টরের তোমার যে চ্যাপ্টারগুলো তুমি পারো সেই চ্যাপ্টারগুলো আগে ভেক্টরে করে নাও। ভেক্টরের চ্যাপ্টারগুলো ইজি আছে, তুমি দেখলেই বুঝতে পারবে ভেক্টরের চ্যাপ্টার একদম সহজ, একদম ইজি। তুমি বাড়িতে একবার বই খুলে দেখো, ভেক্টরের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো তুমি অলরেডি 11 ফিজিক্সে করে এসছো, সেটার থেকে একটু বেশি অঙ্ক হয়তো তোমায় করতে হচ্ছে। তুমি আলতু ফালতু জিনিস করো না, তোমাকে ভেক্টর থেকে কি কি করতে হবে, কোন জায়গাটা পড়লে তুমি কমন পাবে সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। তুমি আলতু ফালতু করতে হবে না তোমাকে। আর 3D জিওমেট্রি থেকে তুমি সরল রেখার সমতল আছে, দুটোর মধ্যে জেনারেলি পরীক্ষাতে অর আসে, তুমি চাইলে যে কোনো একটা করো। তুমি সরল রেখা তুমি করে চলে যাও, তোমার সমতল তুমি বাদ দিলেও অসুবিধা নেই। যারা অ্যাপে ছিলে তাদের সরল রেখা সমতল দুটোই তোমাদের করানো হয়েছে, তুমি একবার চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। ওর মধ্যে সরল রেখা সমতল দুটোই করানো আছে আর ভেক্টরও করানো আছে। কিন্তু তোমার যদি একেবারে সারা বছর প্রিপারেশন না থাকে, সরল রেখা সমতলের মধ্যে শুধু সরল রেখা করো, দুটো কোশ্চেন লাস্টে পড়ে তুমি অর পড়ে যাবে, তুমি ওখান থেকে করে দিতে পারবে। আর ভেক্টরটা থেকে তোমার আরামসে নাম্বার উঠবে, তুমি এখান থেকে 13 মার্কস পেয়ে যাবে। তারপরে চলে আসবো এলপিপি, যেটাকে আমরা বলে থাকি রৈখিক প্রোগ্রাম বিধি। এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের জন্য আমি তোমাকে জাস্ট একটা কথা বলবো, একটা কথা শুনবে, তোমায় কিচ্ছু করতে হবে না। আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখবে একটা ভিডিও দেওয়া আছে, এটার ওপর দেখবে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। একটা কি দেখবে, একটা ভিডিও দেওয়া আছে দেখবে, হ্যাঁ, ওয়ান শট টাইপের একটা ভিডিও দেওয়া আছে। জাস্ট ওই ভিডিওটাতে আমি যেভাবে পড়িয়েছি জাস্ট ওইটুকু খালি করে চলে যাও, তোমার এলপিবি থেকে একটা 5 মার্কসের কোশ্চেন তুমি কনফার্ম পাবে পরীক্ষাতে। ওই টাইপের প্রশ্ন পড়বে। হ্যাঁ, আমি এটা কখনোই বলবো না যে আমি যে কোশ্চেনটা করেছি শুধু সেই কোশ্চেনটাই পরীক্ষাতে দেবে, এটা কখনোই বলবো না। কিন্তু এলপিবিতে আমি যে ধরনের অঙ্কগুলো করিয়েছি ওই টাইপের অঙ্কই পড়বে। তুমি ওই ভিডিওটা দেখবার পর যে কটা অঙ্ক তুমি শিখে যাচ্ছ, সেটা শিখে গিয়ে তুমি ওই টাইপের আরো কয়েকটা অঙ্ক বইয়ের উদাহরণ থেকে প্র্যাকটিস করে নাও, তাহলেই তোমার হয়ে গেল, ঠিক আছে। আমি যদি তোমার ভিডিওতে দেখা গেল 5টা কি 6টা অঙ্ক করেছি, তুমি আরো 10টা কোশ্চেন তুমি তোমার বই থেকে প্র্যাকটিস করে নাও, তাহলেই তোমার কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তুমি একটাই ভিডিও আছে, জাস্ট একটা ভিডিও দেখবে, তোমার এলপিবি খতম। ওখান থেকে এখান থেকে তুমি 5 মার্কস অনায়াসে পাবে। যারা কিচ্ছু পারে না এলপিবি পারবে, ইজি নাম্বার। নেক্সট আসছে তোমার ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন। যারা ক্লাস 11-এ অ্যাটলিস্ট ত্রিকোণমিতিটুকু পড়েছো তারাই ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন পারবে। এখান থেকে 6 বা 7 পড়বে, একটা 4 মার্কসের কোশ্চেন পড়বে, একটা 2, একটা 1 নাম্বারের কোশ্চেন পড়বে। ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন আরামসে তো নাম্বার তোলা যায়, আরামসে নাম্বার তোলা যায়। আর এইটুকু যারা ক্যালকুলাস করেছো, একটু হলেও তো পড়েছো, সারা বছর না পড়ে থাকলেও একটু হলেও তো ক্যালকুলাস কোনো না কোনো দিন তো ছুঁয়েছো। কিন্তু তুমি যদি ক্যালকুলাস ছুঁয়ে থাকো, তুমি নিশ্চয়ই ত্রিকোণমিতি একটু হলেও করেছো কোনো না কোনো দিন। আর ত্রিকোণমিতি করে থাকলে তুমি ক্যালকুলাস করবে। তাই জন্য আমি তোমাকে বলবো বেশি না, তুমি যদি ত্রিকোণমিতি করে থাকো, একটু হলেও করে থাকো, একবার যাও গিয়ে ত্রিকোণমিতির ভিডিওগুলো কটা দেখে নাও। দেখে নিলে তোমার আমার মনে হয় ত্রিকোণমিতি থেকে 6-7 নাম্বার তুমি পেয়ে যাবে। এখান থেকে কি করতে হবে, কোন জায়গা থেকে কি পড়বে আমি বলে দিচ্ছি তোমাকে। নেক্সট আসছে তোমার ক্যালকুলাস থেকে দেখো আমি 2 থেকে 4 মানে 2 যুক্ত 4 ধরেছি, মানে আমি এখান থেকে 6 নাম্বার মতন টার্গেট করেছি। যারা সারা বছর পড়েনি তাদের জন্য এই ভিডিওটা কখনোই এরকম না যে 90% পাওয়ার স্ট্র্যাটেজি, ন, এটা না। এটা তাদের জন্য যারা সারা বছর পড়েনি, এখান থেকে 2 যুক্ত 4 6 পাওয়ার মতন একটা স্ট্র্যাটেজি আমি দিয়েছি। মানে সারা বছর পড়েনি বলতে অল্প পড়েছে বা সেরকম ভাবে পড়ে উঠতে পারিনি। তো লিমিট বলে একটা চ্যাপ্টার আছে, দেখবে লিমিটটা খুব সহজ। তুমি ক্লাস 11-এ অঙ্ক তো লিমিট পড়েছো, আর ক্লাস 11-এর ডেরিভেটিভ করেছো। ফিজিক্স পড়তে গেলেও তুমি ডেরিভেটিভ শিখেছিলে, ঠিক আছে। তুমি ফিজিক্স যখন করেছিলে তখনও তুমি কিছু না কিছু ডেরিভেটিভ করেছো। 11-এও তুমি ডেরিভেটিভ করেছো, 11-এও তুমি লিমিট শিখেছো। তো স্বাভাবিক বিষয়, তুমি লিমিট আর ডেরিভেটিভ তুমি 11-এ পড়ে এসছো অলরেডি। তো তোমার এখান থেকে 2 যুক্ত 4 মানে হচ্ছে 6 নাম্বার কিন্তু তুমি অনায়াসে স্কোর করতে পারো। 6 নাম্বার কিন্তু তুমি এখান থেকে অনায়াসে স্কোর করতে পারো, দুটো চ্যাপ্টার করে। লিমিট আর কন্টিনিউটি ইজি, দেখবে কন্টিনিউটির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, হ্যাঁ, লিমিটের ভিডিও আমার চ্যানেলে আছে। তো লিমিট কন্টিনিউটি থেকে একটা 2 মার্কস বা তার বেশিও পেতে পারো, ঠিক আছে। তো আমি ধরে চললাম ওখান থেকে 2 পেলে। আর ডেরিভেটিভের দুটো ডেরিভেটিভ আছে, একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যারা সারা বছর পড়োনি ওই দুটো ডেরিভেটিভ যদি করে যাও, কেউ ফার্স্ট অর্ডার পারলে সেটাকে আর একবার ডেরিভেটিভ করতে সেকেন্ড অর্ডার এসে পেরে যাবে। তো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার একটুখানি দেখো বই থেকে ভালো করে, ওখান থেকে 6 একটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থেকে 4 মার্কস, আর এখান থেকে একটা 2 মার্কস, টোটাল 4 আর 2 কত নাম্বার হচ্ছে 6 নাম্বার। দেখবে এদের থেকে কিছু শর্ট কোশ্চেনও পেয়ে যাবে, তোমার আরো 2-3 নাম্বার বেড়ে যাবে এখান থেকে।
তারপর যদি তোমার মনে হয় যে আমি এই কটা টপিক করে উঠতে পেরেছি, 5 মার্কসের থেকে বেশি উঠে গেল এগুলো করে, এরপর যদি তোমার মনে হয় না আমি এই টপিকগুলো করে উঠতে পেরেছি, তখন আমি তোমাকে বলবো প্রবাবিলিটির যেটা লাস্ট দুটো চ্যাপ্টার আছে, একদম যেটা দ্বিপদ বিভাজন, একদম লাস্টের যে দুটো চ্যাপ্টার আছে, প্রবাবিলিটির তো 3টে চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে শেষ যে দুটো চ্যাপ্টার আছে সেই দুটো চ্যাপ্টার একবার তুমি ট্রাই করে দেখতে পারো। বা তোমার বেসিক কিছু দেখবে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন রয়েছে, ক্রম নির্ণয়, মাত্রা নির্ণয়, ওগুলো একটু ট্রাই করে দেখো। বা চরম মান অবমানের কিছু কিছু কোশ্চেন আছে, ইজি লাগবে। বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক বলে একটু কিছু টপিক আছে, সেগুলো ইজি লাগবে, ওগুলো একটু ট্রাই করে দেখো। দেখবে ওখান থেকে তোমার আরো 2-3 নাম্বার যদি উঠে যেতে পারে, কারণ ওই জায়গাগুলো ইজি বলে বলছি। আমি আবারও কথাটা বলছি, তোমার যদি ক্যালকুলাস অবধি ঠিকঠাকভাবে হয়ে যায়, যদি যে কটা চ্যাপ্টার আমি এখানটাতে লিখে রেখেছি এইটুকু যদি তোমার প্রিপারেশন প্রপারলি হয়ে যায়, দেন তুমি একটা কাজ করো, চরম মান অবমান বা তোমার বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক বা যেগুলো ছোট ছোট চ্যাপ্টার, যেগুলো ইজি চ্যাপ্টার আছে, যেমন ক্রম নির্ণয়, মাত্রা নির্ণয়, ছোট এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে প্রায়, তো এগুলো যদি একটু করো, দেখবে আরো তোমার 2-3 নাম্বার তোমার এখান থেকে উঠে যাবে। তো তোমার স্কোরটাকে একবার যাচাই করে দেখা যাক যে টোটাল করলে তোমার কত মার্কস হচ্ছে। দেখো 11, 13, 24 আর 5-এ 29, আর আমি এখান থেকে 6, 7 হয় পরীক্ষায়, 6 বা 7 পরে, 29 আর 6 আমি 6 ধরলাম, 35 আর 6 41 লিখেছি। 41 আমি লিখেছি। 20 নাম্বারের তোমার প্রজেক্ট থাকবে, তো কত নাম্বার হচ্ছে 61 মার্কস। এটা আমাদের ধরা বাঁধা নাম্বার যে 61 নাম্বার আমি এখান থেকে পাবো, আর অঙ্কতে মার্কস কাটাবার কোনো জায়গা থাকে না। তুমি যদি অঙ্ক প্রপারলি করে আসতে পারো, অঙ্কতে ইতিহাস পরীক্ষার মতো না যে তোমার একটু লিখেছো কম বলে তোমাকে নাম্বার দেবে কম, বা 2টো পয়েন্ট হয়তো কম লিখেছো, বা হয়তো 2টো রাজার নাম লেখনি, তোমার নাম্বার কাটার চান্স কিন্তু অঙ্ক পরীক্ষায় থাকে না। অঙ্ক ঠিক করতে পারলে ফুল মার্কস। তো তোমার এখান থেকে 61 কিন্তু আরামসে হয়ে যাচ্ছে, 61 নাম্বার কিন্তু তুমি এখান থেকে কনফার্ম পেয়ে যাচ্ছ। এবার এই 61 নাম্বারটাকে তুমি কি করে ম্যাক্সিমাইজ আর একটু করতে পারো, আমি ওই যে তোমাকে বললাম, তোমাকে এখানে 2-3টে ছোট ছোট স্ট্র্যাটেজি মানতে হবে। কি করতে হবে, আমি একটা কথা বললাম যে তোমার এই ক্যালকুলাস অবধি যদি তোমার ঠিক করে পড়া হয়ে যায়, তুমি লাস্টের দিকে 2-3টে চ্যাপ্টার করো, যেমন হচ্ছে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক, খুব ছোট চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার, তুমি দেখলে বুঝতে পারবে। তোমার হচ্ছে চরম মান অবমান রয়েছে, ওগুলো তুমি একটু দেখবার চেষ্টা করো। তুমি চাইলে প্রবাবিলিটির যে শেষ দুটো চ্যাপ্টার আছে সেগুলো দেখো। যদি ওগুলো থেকে আমি মনে করলাম খুচখাচ পড়ে টোরে কোনোভাবে আর 5টা নাম্বার যদি তুমি পেয়ে যাও, কোনোভাবে যদি অতগুলো টপিক পড়েও যদি ঘুম চাং করেও, মানে কোনোভাবে চেষ্টা করেও যদি তুমি আর 5টা নাম্বার যদি তুমি তুলতে পারো, তুমি এর সাথে আর 5 নাম্বার যোগ করো, তোমার 66 নাম্বার কিন্তু এখান থেকে উঠে যাবে। তাহলে তোমার যেখানটাতে তুমি চিন্তা করছিলে পাস করবে কিনা, সেখানে আমি 65-র ওপর তোমাকে তুলিয়ে দিলাম। হ্যাঁ, এবার জানি ব্যাপারটা অত সহজ না, জানি ব্যাপারটা অতটা মানে ইজি ব্যাপার না, সারা বছর ঠিকভাবে না পড়লেই এত সহজ নয় যে জিনিসগুলো তৈরি করা। কিন্তু যদি তুমি নিজেকে হাল ছেড়ে দাও, যদি তুমি মনে করো না যে আমি আর পারবো না, আমার দ্বারা হবে না, এখন কি করে পাস করবো, এরকম চিন্তা ভাবনা করলে তাহলে কিছুই হবে না। কিন্তু যদি একটু ট্রাই করো, তোমার এখনো নাম্বার তোলা যায়। এবার এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টকে তুমি কি কি জায়গা করবে আমি একটু বলে দিই। প্রত্যেকটা চ্যাপ্টার, এখানকার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাকে বেশি কিছু করতে হবে না। তোমার বই যেটা এসএনদের যে বই আছে তার উদাহরণের অঙ্কগুলো শুধু করো। অসুবিধা হলে তোমার উদাহরণের সলিউশন করে দেওয়া আছে, তুমি দেখতে পাবে। আর উদাহরণের অঙ্কের মধ্যে প্রতিটা টাইপের ওপরে একটা করে অঙ্ক দেওয়াই থাকে, প্রতিটা টাইপের ওপর একটা করে অঙ্ক দেওয়াই থাকে। তাহলে তুমি যখন উদাহরণ করবে বইয়ের, স্বাভাবিক বিষয় তোমার একটা করে অঙ্ক প্রতিটা টাইপের ওপর হয়েই যাচ্ছে। এবার তুমি যখন শিখে যাচ্ছ সেই টপিকটা, তারপর তার থেকে কিছু কোয়েশ্চেন ব্যাংক রিলেটেড কিছু কোয়েশ্চেন করবার চেষ্টা করো, তাহলে তোমার কাজ মিটে যাবে। তাহলে আমি কি করব, আমি বইয়ের এত কোশ্চেন এখন আমার হাতে করার সময় নেই, স্বাভাবিক বিষয়, আমি পারবো না, এত সময় অঙ্ক নেই আমার হাতে, হাতে মাঝখানে একদিন সময়, তো আমি এত সময় পাচ্ছি না, তো আমি কি করবো এই টাইমে। আমি যদি বইয়ের উদাহরণের অঙ্কগুলোকে খাতা ঢেকে বইয়ের যে উদাহরণ অঙ্কগুলো করে দেওয়া আছে সেটাকে ঢাকা দিয়ে আমি উদাহরণ অঙ্কগুলোকে কষবো, উদাহরণ অঙ্কগুলোকে আমি করবো। তারপর নাম মিললে বা না বুঝতে পারলে তখন আমি বইটা থেকে উদাহরণটা দেখে নিয়ে আর একবার না দেখে করলাম। করবার পর মনে হচ্ছে যে একবার করে তোমার হবে না, তুমি যে দেখে নিয়েছো যেহেতু একবার, তাহলে সেটাকে আর একবার না দেখে করো। এভাবে 2-1বার করে না দেখে করো। তোমার উদাহরণের অঙ্কগুলো যদি তুমি করো, দেখবে উদাহরণে অল্প করে 15টা-20টা করে অঙ্ক দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টারের ওপর, এবং প্রত্যেকটা টাইপের ওপর একটা করে কোয়েশ্চেন দেওয়া আছে। এবং তোমার উদাহরণ হয়ে গেলে তুমি তোমার পিওয়াইকিউ মিলিয়ে দেখো, তোমার বইয়ের যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আছে তুমি মিলিয়ে দেখো, দেখবে যে বেশিরভাগ অঙ্কই কিন্তু ওরা উদাহরণ থেকে তুলেছে। তুমি চাইলে দেখতে পারো, তোমার উদাহরণ হয়ে যাওয়ার পর যে চ্যাপ্টারের উদাহরণ করছো, মনে করো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের উদাহরণ করছো বা ভেক্টরের উদাহরণ করছো, করবার পরে তুমি তোমার যে পিওয়াইকিউ যেটা রয়েছে বইয়ের পিছন দিকে দেখবে পিওয়াইকিউ দেওয়া থাকে, পিওয়াইকিউ মিলিয়ে দেখো যে প্রিভিয়াস ইয়ারে যতবার বোর্ড কোশ্চেন করেছে, বোর্ড কিন্তু উদাহরণকে টার্গেট করেই কোশ্চেন করেছে। আর যদি উদাহরণকে টার্গেট করে কোশ্চেন নাও করে, আমি মনে করলাম কোশ্চেন উদাহরণ থেকে হলো না, যদি ধরে নিলাম উদাহরণ থেকে হলো না, তাতেও তোমার কিছু আসে যায় না।
তাতেও তোমার কিচ্ছু আসে যায় না। উদাহরণ করে ফেলেছো মানে তুমি প্রতিটা টাইপের ওপর একটা করে অঙ্ক করে ফেলেছো, প্রতিটা টাইপ তুমি করে ফেলেছো। এবার তুমি চাইলে কোয়েশ্চেন ব্যাংকের যে সাজেশন সেটটা দেওয়া আছে সেই জায়গাটা তুমি করো। মানে তোমার ধরো ভেক্টরের উপর তুমি উদাহরণ করলে, উদাহরণ করে তুমি মোটামুটি স্ট্রং হয়ে গেলে, এবার তোমার কাছে যে সাজেশনের যে সেটটা আছে ভেক্টরের উপর তো তোমার নিশ্চয়ই কোয়েশ্চেন ব্যাংক আছে, প্রশ্ন বিচিত্রা আছে, তার যে সাজেশনের যে জায়গাটা আছে সেইটা তুমি করো, করলে তোমার কাজ মিটে যায়। তো এই স্টাইলে তোমাকে পড়তে হবে, অল্প টাইম, না পারলে আমাকে উদাহরণ করতে হচ্ছে, কারণ উদাহরণ করলে আমি অল্প সময়ের মধ্যে কাজটা মিটিয়ে দিতে পারবো, বইতে সলিউশন দেওয়া আছে আমি দেখে নিতে পারবো, আমার হাতে এখন বেশি সময় নেই, তাই আমি এইভাবে বললাম, এইটা তুমি যদি মেনে চলো তোমার কাজ মিটে যাবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এবারে আমি তোমাকে বলবো যে এই যে এইখানটাতে লিখে রেখেছি দেখো আমি, যে কিভাবে পড়বো তার একটা প্রপার প্ল্যানিং দিচ্ছি। আজকের রাতের মধ্যে তুমি চেষ্টা করো ম্যাট্রিক্স নির্ণায়ক আর এলপিপিটা করে ফেলবার। আগে এলপিপিটা ধরে নাও, এলপিপি একটাই ভিডিও আছে, আজকেই দেখে নাও, আমার ইউটিউব চ্যানেলেই আছে, ওই ভিডিওটা দেখলে তুমি এলপিপি শিখে যাবে। শিখে গেলে তুমি বইয়ের কয়েকটা 4-5টা এলপিপি করো, করলে তুমি বুঝতে পেরে যাবে। এলপিপি মানে রৈখিক প্রোগ্রাম বিধি বলে যে চ্যাপ্টারটা রয়েছে বইতে, ওটা আগে তুলে দাও, ওটা বেশিক্ষণ লাগবে না, উঠে যাবে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা রাতের মধ্যে নিপটিয়ে দাও, পুরো নিপটিয়ে দাও ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আজকে রাতের মধ্যে, শুধু উদাহরণ, খেল খাতাম। এবার হয়ে গেলে সকালবেলাতে 12 তারিখের সকালবেলাতে তুমি কি করবে, তুমি ভেক্টর আর ত্রিকোণমিতি করো। ভেক্টর আর ত্রিকোণমিতি করবে মানে কি স্যার? ভেক্টর আর ত্রিকোণমিতি করবে মানে ভেক্টরের জাস্ট উদাহরণের অঙ্কগুলো করব। অসুবিধা হলে ঠিক আছে, যদি অ্যাপের কোর্স নেওয়া থাকে তাহলে সেখানে তুমি দেখবে, যদি তোমার কোনো না কোনো স্যারের কাছে পড়েছো তিনি তো তোমার খাতায় লিখিয়েছে করিয়েছে সেটা দেখবে, ভেক্টরের উদাহরণের অঙ্কগুলো করবে আর জাস্ট ত্রিকোণমিতিটা প্র্যাকটিস করবে। সকালের ভেতর এটা করিয়ে দেবে, দুপুর হওয়ার আগের মধ্যে। বিকালবেলা তুমি কি করবে, বিকালবেলাতে তুমি ক্যালকুলাস আর 3D জিওমেট্রি করবে। ক্যালকুলাসের থেকে আমি বলেছি বেশি কিছু করতে লাগবে না, 2 থেকে 3টে টপিক করবে ক্যালকুলাস থেকে। কি কি? লিমিট, ক্যালকুলাস থেকে কি করব? লিমিট করব, 2টো ডেরিভেটিভ আমি ফিজিক্স করতে গিয়েও শিখেছি, আমি 11এও শিখেছি, কিছু না কিছু তো হলেও তো ডেরিভেটিভ পারো, নাহলে ফিজিক্স পরীক্ষা দিলে কি করে? তো লিমিট করো আর ডেরিভেটিভ করো আর কন্টিনিউটি করো, খেল খাতাম। এবার যদি হাতে টাইম থাকে দেন তুমি ওই লাস্টের দিকে টপিকগুলো করো, যেমন বললাম চরম মান অবমান, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, বা যেগুলো ইজি ইজি টপিক আছে সেগুলো করো, ক্রম মাত্রা নির্ণয় ওগুলো একটু করো, বা প্রবাবিলিটির পার্টটা করো, প্রবাবিলিটির যে শেষের দিকের পার্টটা সেটা করো। প্রথম দিকটা কঠিন আছে, প্রবাবিলিটি শেষের দিকের 2টো চ্যাপ্টার করো, করলে তোমার দেখবে এখান থেকে ক্যালকুলাসের পার্টটা কিন্তু, আর ওই প্রবাবিলিটির অল্প কিছু নাম্বার যদি পাও এইখান থেকে তুমি অন্তত 5 মার্কস স্কোর করতে পারো, মানে 6 তো তুমি পাবেই কনফার্ম, এখান থেকে তো 6 তুমি পাবেই, এক্সট্রা আরো একটা 5 স্কোর করতে পারো। 3D জিওমেট্রি থেকে আমি তোমাকে শুধু সরল রেখা বলেছি, তুমি শুধু সরল রেখা করে নাও, এখান থেকে তোমার কি হয়ে যাবে, আরো 5 হয়ে যাবে, তাহলে 6, 5, 5 এটা তোমার স্কোরে এসে যাবে। এটুকুই, আর দরকার নেই তোমার। এবারে যেটা রয়েছে তোমার হচ্ছে রিভিশন, রিভিশন অল চ্যাপ্টার। রিভিশন অল চ্যাপ্টার রাত্রির বেলা বসে, 12 তারিখের রাত্রিবেলা বসে, অর্থাৎ বুধবার দিনকে রাত্রিবেলা বসে তুমি যতগুলো টপিক তোমাকে আমি করতে বললাম, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, এলপিপি, ভেক্টর, ত্রিকোণমিতি, ক্যালকুলাসের অল্প 2-3টে চ্যাপ্টার আর 3D জিওমেট্রি, পুরো যা যা পড়েছো সেটা রাতে যদি পুরো রিভিশন করতে পারো তোমার পুরো ব্রেনে গেঁথে যাবে। কারণ সকাল সকাল কিন্তু তোমাদের পরীক্ষা, সকালবেলা উঠে বেশি রিভিশন করবার টাইম কিন্তু তুমি পাবে না, রাতের মধ্যে তোমাকে ফুল রিভিশন কমপ্লিট করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, পরীক্ষার দিন সকালবেলা তুমি যা পড়েছো আর নতুন কিছু পড়বে না, যা পড়েছো সেটাকে আরেকবার রিভিশন করো, তাহলে তুমি দেখো ডবল রিভিশন মারছো, প্লাস এইখানটাতে তোমার এই চ্যাপ্টারগুলো পড়া রয়েছে, তোমার কিন্তু পরীক্ষা বেটার হবার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। আচ্ছা, এরপরে যে চ্যাপ্টার বা টপিকে চলে আসবো যে কি পড়বো, আমি বলছি বারবার একটাই কথা, তোমার হাতে কিন্তু এখন এক্সারসাইজ ধরে করবার টাইম নেই, তোমার হাতে তুমি কোনো টেস্ট পেপার ধরে করতে পারবে না, তোমার হাতে এখন কোয়েশ্চেন ব্যাংক বেশি করতে পারবে না তুমি, তোমার হাতে এখন যেটা টাইম আছে সেই টাইমের মধ্যে তুমি তোমার বইয়ের উদাহরণ করে ফেলো। তুমি উদাহরণ হয়ে যাবার পর তুমি একবার পিওয়াইকিউ কে টার্গেট করো, পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার টার্গেট করো, দেখবে পিওয়াইকিউ যখন খুলে করবে না, কথাটা মিলিয়ে নিও, দেখবে বেশিরভাগ কোশ্চেন উদাহরণ থেকে রয়েছে, আর উদাহরণ করে নিয়েছো মানে তোমার প্রতিটা টাইপ হয়ে গেছে। এবারে তুমি কি করবে, তোমার যদি একটু স্ট্রং প্রিপারেশন থাকে, মানে একটু যদি স্ট্রং প্রিপারেশন থাকে বা উদাহরণের অঙ্ক কটা করবার পর তোমার যদি মনে আরেকটু প্র্যাকটিস করি, তাহলে আমি তোমাকে বলবো এরপরে তুমি না প্রশ্ন বিচিত্রার কিছু যে সাজেশন জায়গাটা রয়েছে, প্রশ্ন বিচিত্রার যে সাজেশনের যে জায়গাটা রয়েছে সেই প্রশ্ন বিচিত্রার সাজেশনের জায়গাটা করে ফেলো, উদাহরণ করবার পর প্রশ্ন বিচিত্রা করে ফেলো না, প্রশ্ন বিচিত্রা দেখবে সাজেশনের জায়গাটা তুমি ভালো করে যদি করো, একবার যদি ট্রাই করো, তুমি দেখবে যে হ্যাঁ বেশিরভাগ কোশ্চেনই তো উদাহরণ থেকে নেওয়া। প্রশ্ন বিচিত্রা করো, কিংবা তুমি পিওয়াইকিউ করে দেখো, একবার আগে উদাহরণ করে নেবে, নেওয়ার পর একবার প্রশ্ন বিচিত্রাকে ট্রাই করে দেখো, কিছু অঙ্ক করো যেগুলো একটু ডবল স্টার মারা, ট্রিপল স্টার মারা, সেই অঙ্কগুলোকে করো, করতে গিয়ে তুমি দেখবে যে সব অঙ্ক বেশিরভাগ কোশ্চেনই উদাহরণ থেকে নেওয়া। কারণ দেখো প্রশ্ন বিচিত্রা সব কোশ্চেন তুমি করতে পারবে না, কিন্তু অল্প কিছু তো করতে পারবো, আমি 10-12টার মতো কোশ্চেন তো করতে পারবো, করতে গেলে দেখবে তোমার বেশিরভাগ কোশ্চেন উদাহরণ থেকে নেওয়া।
পিওয়াইকিউ করতে গিয়ে দেখো বেশিরভাগ কোশ্চেন উদাহরণ থেকে নামা। তো এই হচ্ছে তোমার ব্যাপার। তো এই স্টাইলে যদি তুমি করতে পারো, এখনো যার যতটুকু সময় আছে, ঠিক আছে, মোটামুটি আমার মনে হয় যে তোমার হয়তো কিছু না কিছু স্কোর, আশা করি যে 60 মানে পার্সেন্ট বা তার বেশি কিন্তু তোমার স্কোর কিন্তু হয়ে গেলেও যেতে পারে। আমি যে চ্যাপ্টারগুলো বলেছি মোটামুটি ইজি থেকে চ্যাপ্টার বলেছি, এইটুকু যদি মেনে চলো আশা করছি তোমার হয়তো স্কোর একটু হলেও বেটার হবে। বেশি কিছু করতে হবে না, এইটুকু খালি করো, ঠিক আছে। অন্তত যারা সারা বছর পড়োনি, একেবারে ভয় পাচ্ছিলে পাস করবো কি করে, এই অল্প কয়েকটা চ্যাপ্টার বললাম, এইটুকু করেও তুমি কিন্তু এখনো পর্যন্ত পাস মার্কস বা তার বেশি কিন্তু স্কোর করতেই পারো। পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা রইল, ভালো করে পরীক্ষা দেবে। সবাইকে টাটা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম।